কথা শুনতে পাচ্ছি, তাদের সমস্যা সম্ভাবনার কথা এবং দেশ সম্পর্কে তাদের উদ্বেগ উৎকণ্ঠা এবং তার দেশ সম্পর্কে তাদের আরো জানার যে আগ্রহ যে জানতে পারছি, এটা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে। আজকে মনে করবো এটা আমাদের সম্পর্কটা নয়, এটা আমার সাথে আপনাদের একটা বলবো যে একটা কি বলবো মত বিনিময় অনুষ্ঠান এবং একটা মিলন মেলা এবং এটা কজন কতজন মিলে দিয়েছেন সেটা ইম্পর্টেন্ট না, এটা কোয়ালিটি অনেক বেশি, গুণগত তাৎপর্যটা অনেক বেশি। আমি এটাকে একটা গুণগত দিক থেকে এটা অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছি যে আমি কালকে রাতে আসছি এবং 24 ঘন্টা পার হওয়ার আগে কিন্তু আমি আমার দেশের বাঙালিদের সাথে, আমার দেশের মানুষের সাথে, আমার স্বজনদের সাথে আমি যে এই বাংলাদেশ থেকে প্রায় 12,000 মাইল দূরে। আপনারা জানেন যে আমাদের দেশ মাত্র 40 বছর আগে স্বাধীনতা অর্জন করেছে আর এই দেশ 200 বছর আগে স্বাধীনতা অর্জন করেছে। তো তারপরও আমি মনে করি আমাদের দেশ পিছিয়ে নাই। আমাদের দেশের মানুষ যারা আমরা এখানে আছেন সবাই আমরা এক পথের নয়। আমাদের একটা গণতান্ত্রিক একটা সমাজে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে সবসময় করতাম এখনো করি, যে মুহূর্তে আমি ছেড়ে আসবো যারা আমরা দায়িত্ববান লোক রাজনীতি করি, তখন আমরা মনে করি সবাই কিন্তু আমার দেশের মানুষ। সেই মুহূর্তে আমি আমার দলের পরিচয় বা আমার রাজনীতির পরিচয় ভুলে গিয়ে আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশি, আমি বাঙালি। তাই সবাই আমার কাছে এখানে আপনজন এবং সবাই যে প্রত্যেকে তো মত পার্থক্য থাকতে পারে, একই পরিবারও এক ভাই এক মতের অনুসারী, আরেক ভাই এক মতের অনুসারী, কিন্তু আমরা যদি পরিবারের মধ্যে থাকি এক কোনো বিষয়ে আলোচনা করি তখন সবাই একসাথে আমরা আলোচনা করি। তা আমি মনে করছি আমার প্রধান পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের আরো হাজার মাইল দূরে যারা অবস্থান করছেন সেই মানুষগুলোর সাথে আমি মিলিত হতে আসছি। তা আমার সম্বোধন দেওয়া তো দরকার নেই, কারণ আমি আগে নিউ ইয়র্কে এসেছি, তারাও আমাকে দিয়েছে এইভাবে। আমি বলছি কেন আমি দিই, বরং আমার দায়িত্ব হচ্ছে আপনারা কেমন হচ্ছেন সেটা জানা, সরকারের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা তার সমাধানের উদ্যোগ নিতে পারি বা কার্যকর একটা ভূমিকা নিতে পারি বা একটা আন্তরিক প্রয়াস চালাতে পারি। আমি বলবো 40 বছরে আমাদের হয়তো আরো অনেক দূর সামনে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা মনে করব, আমি তারপরে বিশ্বাস করি যে আমাদের দেশের এই 15 কোটি মানুষের যারা দেশে এবং যারা এনআরবি বিদেশে আছেন তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নেই বলতে আমি বলবো যে আজকে 1971 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এবং এই বিজয় দিবসের পরে যে বাংলাদেশের যে একটা কি বলে সত্যিকার অর্থে যে বাংলাদেশ অভ্যুদয় ঘটলো, মানে আপনার যে নতুন এই মানচিত্রটা সারা পৃথিবীতে পরিচিত হলো এবং 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশ আমরা স্বাধীন করলাম। স্বাধীন দেশটাকে যে ইনফ্রাস্ট্রাকচার ছিল না, প্রশাসন ছিল না, স্বাধীন দেশের উপযোগী রাজনৈতিক কাঠামো ছিল না, এই সব কিছুকেই উনি এই পুরনো সব জিনিসকে নিয়ে ওনাকে যাত্রা শুরু করতে হয়েছিল। আমরা সরকার ছিলাম 20 বছর আগে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছে তাদের কাছে আমরা যেতাম প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে, $2 বিলিয়ন আমরা উন্নয়নের জন্য তাদের কাছে চাইতাম, সে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা উন্নত বিশ্বের লোকজন থাকতো, এবং সেখানে আমরা 1.2-1.3 বিলিয়ন পেলেই খুশি হয়ে যেতাম, মানে এটাই বোধহয় যথেষ্ট দেশের জন্য। কিন্তু আজকে শুধু আপনারাই, শুধু এই প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট অবদান রাখছেন, সেটা হচ্ছে আপনারা প্রতি বছর $9 বিলিয়ন পাঠাচ্ছেন বাংলাদেশ। $1.5 বিলিয়ন জন্য আমরা প্যারিসে গিয়ে কনসোর্টিয়াম 8 ক্লাবে গিয়ে আমাদেরকে বলতে হতো যে আমাদের সাহায্য দেন। আজকে আমি মনে করি আমরা বাংলাদেশ কার কথা সাহায্যের প্রার্থনারও দরকার নেই, কারণ আপনারা যে পাঠান $9 বিলিয়ন, এটা কিন্তু সংখ্যা, এটা পরিমাণ কিন্তু প্রতি বছরই বাড়ছে এবং এটা কিন্তু একটা বিরাট অবদান। আরেকদিকে আমাদের যে প্রাইভেট সেক্টরে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ, সেখান থেকে আমরা $11 বিলিয়ন আমরা উপার্জন করি। সেখানে কিন্তু আমাদের গরিব শ্রমিকরা ওরা কিন্তু দিনান্ত পরিশ্রম করে এবং প্রাইভেট উদ্যোক্তারা যারা মনে করেন প্রাইভেট এন্টারপ্রেনার, তাদের প্রচেষ্টা কিন্তু আমরা এটা করতে পেরেছি। $11 বিলিয়ন $9 বিলিয়ন কিনে প্রায় আপনার $20 বিলিয়ন আমরা আর্ন করছি। সেই জন্য আজকে আমরা এটা বলবো যে আজকে যেখানে বলতে চাচ্ছিলাম যে শিক্ষার হার আমাদের দেশের শিক্ষা এবং এটা আরো ফ্রি করে একটা প্রচেষ্টা চলছে, এমনকি এমনও আছে যে পর্যায়ক্রমে নারীদের নাম এখানকার বাংলাদেশ আমেরিকার মতো 12 ক্লাস পর্যন্ত অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত এই সরকারের মহাজস্কর পরিকল্পনা আছে সবার জন্য শিক্ষা পর্যায়ক্রমে এটা ফ্রি করে দেওয়া। এটা তার শিক্ষা মানুষের
It's not a privilege, Yeah. it's a right. It's a right. Right. এটা কোনো সুযোগ নয়, It's a অধিকার। necessity. ও অধিকার, এটা- জন্মগত শাশ্বত চিরন্তন অধিকার, এবং সেই অধিকারের প্রতি সম্মান দেখা। 2009 সালে মহাজোট সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে জাতীয় পার্টির সহ একসাথে মিলে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি, আমরা সব মিলে 14 দল মিলে আমরা মহাজোট গঠন করেছিলাম। এবং দেশের এক কঠিন মুহূর্তে দেশের গণতান্ত্রিক সংগ্রামের এক ক্রান্তি লগ্নে আমরা এটা গঠন করেছিলাম, যে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, আমি দেবো যাকে ইচ্ছে তাকে দেবো, এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য। আপনি জানেন যে আমরা সে সময় আমাদের দাবির প্রেক্ষিতেই বাংলাদেশে ফটো সম্পর্কিত ভোটার কার্ড হয়েছিল, ভোটার লিস্ট হয়েছিল। আমাদের দাবির প্রেক্ষিতেই আপনার ট্রান্সপারেন্ট ব্যালট বক্স হয়েছিল। আর আমাদের দাবির প্রেক্ষিতে কিন্তু এই প্রথমবার বাংলাদেশে, যেটা আপনাদের এখানে আমেরিকাতে আছে, যে ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। এটা একটা বিরাট অর্জন আমাদের আন্দোলনে। ন্যাশনাল আইডি, আমাদের আইডি কার্ড ছিল না, এখন তো প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ড আছে। এগুলো আমাদের অনেক কিছু হয়তো আমরা পাইনি, কিন্তু অনেক অর্জন আমাদের আছে। আমাদের খাদ্যের দাম বাড়লেই কিন্তু দেশে আর উন্নয়ন করা যায় না, আমাদের স্থিতিশীলতা বিনষ্ট হয়। কিন্তু যে কোথায় বিক্ষোভ হয়েছে, প্রথম খাদ্যের দাবিতে বিক্ষোভ হয়েছে। এখানে যখন আমেরিকার যে রিসেশন হলো, কিন্তু খাদ্যের দাম বাড়লেই কিন্তু মানুষ বিক্ষুব্ধ হয়ে যায়। কিন্তু সব টাকা আপনি যখন সুপার মার্কেট যান, চাল বা বিভিন্ন জিনিসের দাম যখন বাড়ে, তখনই মানুষ বলে কি হয়, এটা দিতে চলা যাবে। স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই 5টি মৌলিক এবং জন্মগত চিরন্তন অধিকার, তার জন্য অন্যটার উপর হয়েছে। এবং সেই জন্য কৃষি খাতে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে, সারের দাম কমিয়ে এবং বীজ, তারপর অন্যান্য যে কৃষি উপকরণের দাম কমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, কৃষকের কাছে। এবং আমাদের কৃষি প্রধান দেশ, কৃষকই আমাদের জাতি, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড, তাকে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে। সে ফল আজকাল জানেন, এটা তো হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে যুগ। বাংলাদেশ ইজ এ গ্লোবাল ভিলেজ। আমরা আপনারা এখানে বসে যেমন এখানে দেখলাম এটিএন দেখছেন, আমরা বাংলাদেশে বসে সিএনএন দেখি। তার মানে আমরা আমাদের বেডরুমের মধ্যে এখন আমেরিকা ঢুকে গেছে, আপনাদের বেডরুমে বাংলাদেশ ঢুকে গেছে। সে কারণ বেডরুম বসে আপনারা দেখতে পান প্রতিদিন বাংলাদেশ কি হচ্ছে। হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যা সহ যে হত্যাকাণ্ডের যে বিচার, যেটা গত প্রায় 36 বছর ধরে ঝুলিয়েছিল, এবং এটা এখন সমাধান নেই, এবং নিরপেক্ষ এবং নির্ভেজাল বিচারের মাধ্যমে সর্বোচ্চ আদালতের রায় তা কার্যকর করা হয়েছে। ইচ্ছে করলে এইসব তা যায়। সাধারণ একটা হত্যাকাণ্ডের যে বিচার হয়, সেভাবে সরকার সেই বিচারকে করতে দিয়েছে, এবং সেখানে সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এটাই তার প্রমাণ। আমরা মনে করি যে নতুন প্রজন্মের কাছে তারা ওদের কাছে একটা দাবি, যারা মুক্তিযুদ্ধের সন্তান বা যারা মুক্তিযুদ্ধ করেননি, কারণ এখন বাংলাদেশের অভ্যুত্থানের কথা জানছেন, তারাও চাচ্ছেন যে যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে তারা কোথায় আছেন। যারা হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, গণহত্যার মতো জঘন্য মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল, তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, এবং উদ্যোগ গ্রহণ করেছে। শুধু এটা নয়, সাথে সাথে আরেকটি বিশেষ সংকট আমরা উত্তরাধিকার সূত্রে সরকার লাভ করেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ সংকট, পানির সংকট। যে কেন লাভ করেছে আমি বলি, সেটা একসময় আমি জ্বালানি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলাম, আজ থেকে 20 বছর আগে। 1990 সালে 4 ডিসেম্বর আমরা ক্ষমতা ত্যাগ করি, এবং আমরা সেদিন জনগণের ইচ্ছার কাছে, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ঠিক আছে, মানুষজন পরিবর্তন চান, আমরা নির্বাচনে যাব, এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমরা সেদিন ক্যাপ্টেন গভর্নমেন্ট, যে তৎকালীন চিফ জাস্টিস সাহেব ক্ষমতা হস্তান্তর করে সব দল। 1 ঘন্টা পর ফোন দিস। আমেরিকা থেকে ফোন? হ্যাঁ ভাইয়া, ঝটপট লাইন পাওয়া যায়, তাই না? একদম ছাক্কা। জানি, ওসমানী টেলিকম, পিনলেস আর পেনলেস ডায়াল। রেডি, অ্যাকশন। মালা থেকে প্রেম, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা। কি রে ভাইয়া? বলো বলো, কথা বলে যাও। ওসমানী টেলিকম।